আসসালামু আলাইকুম। চলো আমরা আজকে নতুন অধ্যায় শুরু করি, ইলেকট্রোকেমিস্ট্রি। তোমরা ফিজিক্সে ওই অধ্যায়টা পড়বে, ইলেকট্রোকেমিস্ট্রি, খুব মজাদার অধ্যায়। দেখো, ইলেকট্রিসিটি তৈরি করবো আমরা, কারেন্ট উৎপন্ন করবো। তো কারেন্ট উৎপন্ন করা যায়, অধ্যায়টার নাম হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। আমাদের থার্ড অধ্যায় এটা, তড়িৎ রসায়ন। আমাদের টার্গেট হচ্ছে কারেন্ট উৎপন্ন করা। এখন কারেন্ট উৎপন্ন, কারেন্টের উৎস আমরা তড়িৎ উৎপন্ন করতে পারি দুরকম ভাবে, একটা মেকানিক্যালি আর একটা কেমিক্যালি। তখন মেকানিক্যালি কিভাবে কারেন্ট তৈরি করা হয়, তুমি স্টিম উৎপন্ন করলে, হয়তো কোল পোড়ালে, কয়লা পোড়ালে, কয়লা পুড়িয়ে যে তাপ উৎপন্ন হবে তাকে একটা চেম্বারে জল ফুটিয়ে স্টিম উৎপন্ন করে টারবাইন করালে, আর সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড রেখে দিলে ওখানে ইলেকট্রিসিটি তৈরি হবে। বা তুমি পারমাণবিক কোনো নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন ঘটালে একটা বড় অ্যাটম ভেঙে ছোট ছোট অ্যাটমে পরিণত হলো, আর হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করলো। সেই এনার্জি দিয়ে আমরা জল ফুটিয়ে বাষ্পে পরিণত করে একই রকমভাবে টারবাইন ঘুরিয়ে ওখানে একটা ম্যাগনেটিক ফিল্ড রেখে কারেন্ট উৎপন্ন করতে পারি। এগুলো দেখো সব ঘোরানো, একটা মেকানিক্যাল একটা ফাংশন আছে। বা তুমি এও করতে পারো, জলস্রোতকে কাজে লাগিয়ে টারবাইনে চাকা ঘুরিয়ে সেখান থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বা ওখানে একটা আর্ক রেখে সেখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি। ওগুলো সব মেকানিক্যাল ওয়ে, যেখানে কোনো রিঅ্যাকশন ইনভলভ না, যেখানে শুধুমাত্র মেকানিক্যাল ওয়ার্ক ইনভলভ। তাহলে কোল থেকে যদি আমরা বলি, তাহলে কোল ইলেকট্রিসিটি যদি আমরা ওই জল স্রোতকে কাজে লাগিয়ে করি, হাইড্রোলিক ইলেকট্রিসিটি। হাইড্রোলিক ইলেকট্রিসিটি। আর যেটা আমরা নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন ঘটিয়ে বললাম, নিউক্লিয়ার ইলেকট্রিসিটি। হাইড্রোলিক হলো, নিউক্লিয়ার হলো, এগুলো সব কিসের আন্ডারে পড়ছে? মেকানিক্যাল। কিন্তু এই অধ্যায়ে আমরা মেকানিক্যাল না, এগুলো আমরা ফিজিক্সে পড়বো। এই অধ্যায়ে আমরা রাসায়নিক বিক্রিয়া ঘটাবো, রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করব। তাহলে কেমিক্যালি আমরা কিসের দ্বারা করি? বাই কেমিক্যাল রিঅ্যাকশন। বাই কেমিক্যাল রিঅ্যাকশন। কেমিক্যাল রিঅ্যাকশন হওয়া মানে কি? এনার্জি। কেমিক্যাল রিঅ্যাকশন হওয়া মানে হচ্ছে কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি। তাহলে দেখো, কেমিক্যালি আমরা কিভাবে কারেন্ট উৎপন্ন করব? কেমিক্যাল রিঅ্যাকশনের দ্বারা। আর কেমিক্যাল রিঅ্যাকশন হওয়া মানে সেখানে কেমিক্যাল এনার্জি জেনারেট করবে, আর এই কেমিক্যাল রিঅ্যাকশনের দ্বারা আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করব। ইলেকট্রিসিটি তার মানে ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে এই অধ্যায়ে আমরা কেমিক্যাল এনার্জিকে কনভার্ট করব কোন জায়গায়? বাই ইলেকট্রিসিটি। এই অধ্যায়ে দুটো অংশ আছে, একটা টার্গেট হচ্ছে এখান থেকে ওখানে যাওয়া, আর টার্গেট হচ্ছে ওখান থেকে এখানে আসা। কারেন্ট পাঠিয়ে বিক্রিয়া ঘটাবো, আর বিক্রিয়া ঘটিয়ে কারেন্ট উৎপন্ন করবো। তাহলে আমাদের রাসায়নিক বিক্রিয়া ঘটালে কি শক্তির উদ্ভব হবে? কেমিক্যাল এনার্জি। আর ইলেকট্রন ফ্লো হলে সেখানে ইলেকট্রিসিটি তৈরি হবে, আর ইলেকট্রিসিটি তৈরি হওয়া মানে সেখানে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করলো। তাহলে আমরা অধ্যায়টার নাম কি লিখলাম? ইলেকট্রোকেমিস্ট্রি। সংজ্ঞা ইলেকট্রোকেমিস্ট্রি। বিজ্ঞানের যে শাখায় তড়িৎ শক্তি আর রাসায়নিক
রাসায়নিক শক্তিতে অথবা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। বিজ্ঞানের সেই শাখাকে ইলেকট্রোকেমিস্ট্রি বলে। লেখা হয়ে গেছে এটা। তাহলে আমরা এখন বিজ্ঞানের কোন শাখায় এলাম, যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে কারেন্ট উৎপন্ন করব বা কারেন্ট পাঠিয়ে রাসায়নিক বিক্রিয়া করব। তাই এটা কি এমনি হবে না, এটা ব্যবস্থাপনা লাগবে। তো এই ব্যবস্থাপনাটাকে আমরা সেল বলি, ইলেকট্রোকেমিক্যাল সেল। তো হেডিং করে ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল তড়িৎ আর রাসায়নিক কোষ। দেখো এটাকে কি বলেছি, একটা ব্যবস্থাপনা যার সাহায্যে আমরা তড়িৎ শক্তিকে কোন জায়গায় নিয়ে যাবো বা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তি, সেই ব্যবস্থাপনাটাকে, সেই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা কি বলি, ইলেকট্রোকেমিক্যাল সেল। লিখে নাও, যে ব্যবস্থাপনার সাহায্যে তড়িৎ শক্তি আর রাসায়নিক শক্তিতে অথবা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে ইলেকট্রোকেমিক্যাল সেল বলে। সংজ্ঞা থেকেই দেখো আমাদের দুটো জিনিস ক্লিয়ার হয়ে আছে, এখানে দুটো ব্যবস্থাপনা আছে, দুটো অ্যারেঞ্জমেন্ট আছে। একটা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পাঠানোর জন্য ব্যবস্থাপনা, আর একটা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তি। তাহলে অটোমেটিক সেল আমাদের কয় রকমের? সেল আমাদের কয় রকমের? দুই রকমের। লেখো প্রকার। গ্যালভানিক सेल और वोल्टाइक सेल। इलेक्ट्रोकेमिकल इलेक्ट्रोलाइटिक सेल। খেয়াল করো, যে তড়িৎ রাসায়নিক কোষে আগে বিক্রিয়া ঘটবে তারপর তড়িৎ উৎপন্ন হবে, তাহলে কোন শক্তি কোন শক্তিতে যাবে? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে রাসায়নিক শক্তি যাচ্ছে কোথায়? তড়িৎ শক্তিতে। আমরা সেই তড়িৎ রাসায়নিক কোষকে, সেই ইলেকট্রোকেমিক্যাল বা তড়িৎ রাসায়নিক কোষকে আমরা কি বলি? আর উল্টো। তাহলে এখান থেকে কোন শক্তি কোন শক্তিতে যাবে? তড়িৎ শক্তি। গুড। তাহলে আগে কারেন্ট পাঠাতে হবে, সেটা যাবে রাসায়নিক শক্তিতে। তাহলে সেই তড়িৎ রাসায়নিক কোষকে আমরা বলবো তড়িৎ বৈশ্লেষিক কোষ বা ইলেকট্রোলাইটিক কোষ। উদাহরণ, আমরা যে ব্যাটারিগুলো ইউজ করি বা ড্যানিয়েল কোষ, ড্যানিয়েল কোষ
এর উদাহরণ দেখো, Na উৎপাদনের জন্য ডাউন্স কোষ। আরেকটা উদাহরণ দিচ্ছি, এটা একটা উদাহরণ গেল, এর আরেকটা উদাহরণ নাও। NaOH উৎপাদনের জন্য সলভেকেলনার সেল কোষ। বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য সংজ্ঞার মধ্যে আছে কি, বিক্রিয়া ঘটবে, কারেন্ট উৎপন্ন হবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি দাঁড়ালো, তা বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ঘটে, মানে রিয়েজেন্ট তুমি মেশালে পাত্রের মধ্যে সলিউশনে একটা সলভেন্টের মধ্যে অটোমেটিক অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন ঘটবে। তাহলে এখানে যে রিঅ্যাকশনগুলো ঘটে সেগুলো অনলি অক্সিডেশন রিডাকশন অর্থাৎ রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশন মানে কি দেওয়া নেওয়া হবে, ইলেকট্রন দেওয়া নেওয়া হবে, আর ইলেকট্রন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন ট্রান্সফার হবে তার অপোজিট ডিরেকশনে কি কারেন্ট উৎপন্ন হবে। তাহলে এখানে আমাদের যে রিঅ্যাকশনের দ্বারা কারেন্ট উৎপন্ন হবে সেই রিঅ্যাকশনগুলোর সবকটাই কি রিঅ্যাকশন, অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, রেডক্স রিঅ্যাকশন। তাহলে এখানে তুমি মেশালে আর বিক্রিয়া ঘটবে, তার মানে বিক্রিয়াগুলো স্পন্টেনিয়াস, কিন্তু এই কোষে আমরা কারেন্ট পাঠাবো, বিক্রিয়া ঘটবে, কারেন্ট বন্ধ করবো, বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। তাহলে এক্সটার্নাল ফোর্স যদি তুমি বন্ধ করে দাও, বিক্রিয়া বন্ধ হয়ে যায়, তাহলে সেটা স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াস, নন স্পন্টেনিয়াস। তাহলে এর বৈশিষ্ট্য হচ্ছে একটা সংজ্ঞার মধ্যে আছে, আর দুই নম্বর বৈশিষ্ট্য কি বললাম, রিঅ্যাকশনগুলো সবই স্পন্টেনিয়াস, আর ওখানে রিঅ্যাকশনগুলো সবই নন স্পন্টেনিয়াস। আর একটা হচ্ছে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্টার। দেখে নাও, তড়িৎ শক্তি আর রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর দু নম্বর পেলাম, এক্ষেত্রে ঘটিত বিক্রিয়াগুলি স্বতঃস্ফূর্ত হয়। আর এর বৈশিষ্ট্য, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে যায়। আর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। নেক্সট কপি হয়ে গেল। একটা কোশ্চেন, ভোল্টীয় কোষ ও তড়িৎ বৈশ্লেষিক কোষ কোষের মধ্যে পার্থক্য লেখো। তাহলে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি কাকে বলে পড়লাম। ইলেকট্রোকেমিস্ট্রি মানে হচ্ছে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে যাবে বা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে আসবে, এর জন্য একটা ব্যবস্থাপনা লাগবে। সেই ব্যবস্থাপনাকে আমরা কি বললাম, ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল একটা ব্যবস্থাপনা যার সাহায্যে তুমি তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তি বা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে আনতে পারো। এর জন্য আমরা প্রকারভেদ দেখলাম দুটো। যদি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে যায় তাকে আমরা গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষ বলি, আর যদি কারেন্ট পাঠিয়ে মানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে যায় তাকে আমরা তড়িৎ বৈশ্লেষিক কোষ বললাম। তো ওদের দুজনের মধ্যে পার্থক্য আমরা এই বৈশিষ্ট্য থেকে পেয়ে যাব। নেক্সট, এবার এই সেল পড়তে গেলে মানে ইলেকট্রোকেমিক্যাল সেল পড়তে গেলে বিশেষ কিছু রাশির সম্মুখীন আমাদের হতে হয়, সেই রাশিগুলোর আমরা সেন্স ক্লিয়ার করে নিই। ইলেকট্রোকেমিক্যাল সেল এর বিশেষ কিছু রাশি। জারণ বিক্রিয়া।
যার বিক্রিয়া আমরা ক্লাস 11 এ পড়েছিলাম যে সকল বিক্রিয়া ইলেকট্রন কি হয় বর্জন হয় আর ইলেকট্রন বর্জন বিক্রিয়া তাকে আমরা কি বিক্রিয়া বলি জারণ বিক্রিয়া। উদাহরণ দেখো তাহলে সংজ্ঞা হলো উদাহরণ Zn দুটো ইলেকট্রন বর্জন করলো তাহলে প্লাস হবে না মাইনাস হবে তো Zn2 প্লাস খেয়াল করো এই ইলেকট্রন বর্জন কখন করে যখন ওর কাছে কেউ ইলেকট্রন অ্যাকসেপ্টার থাকে এই জন্য যখনই জারণ হবে সেখানে সাইমালটেনিয়াসলি কি ঘটবে বিজারণ ঘটবে। যে ইলেকট্রন বর্জন করলো তাকে আমরা জারক বলি না বিজারক বলি, সে অপরকে ইলেকট্রন দিচ্ছে অপরকে বিজারিত করছে তাকে আমরা কি বলবো সে অপরকে ইলেকট্রন দিয়ে তাকে বিজারিত করছে তাকে আমরা কি বলবো বিজারক বলবো। তাহলে জারণ বিক্রিয়ায় যে লোকটা ইলেকট্রন বর্জন করে তাকে আমরা জারক দ্রব্য বলি। তাকে আমরা বিজারক দ্রব্য বলি বিজারক দ্রব্য যে ইলেকট্রন বর্জন করে। নেক্সট বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ বিক্রিয়া। এটা খেয়াল করো এই যে বলতে ও একটা অণু হতে পারে একটা পরমাণু হতে পারে একটা আয়ন হতে পারে। যদি অণু হয় বা পরমাণু হয় তাহলে ওর চার্জ জেনারেট করবে মাথায় পজিটিভ না নেগেটিভ। ও যদি অণু বা পরমাণু হয় তো ইলেকট্রন বর্জন করবে তো তাহলে ওর মাথায় পজিটিভ চার্জ জেনারেট করবে না নেগেটিভ চার্জ জেনারেট করবে পজিটিভ। আর যদি আয়ন হয় যদি প্লাস আয়ন থাকে যা চার্জ আছে এক প্লাস বেড়ে যাবে, যদি মাইনাস থাকে তাহলে এক মাইনাস কমে যাবে। তাহলে আয়নদের যা চার্জ আছে সেই অনুযায়ী একটা করে আমরা প্লাস বাড়াবো, আর যদি প্রশমিত থাকে তাহলে তারা চার্জ পার্টিকেলে কনভার্ট হয়ে যাবে। যেমন এখানে প্রশমিত ছিল ইলেকট্রন বর্জন করে চার্জ স্পিসিস হয়ে গেছে। নেক্সট তাহলে বিজারণ বিক্রিয়ায় যে পদার্থটা ইলেকট্রন গ্রহণ করছে সেই পদার্থটাকে আমরা কি বলবো জারক দ্রব্য। নেক্সট জারক দ্রব্য যে আবারও কিন্তু যে বলতে এটা বোঝাচ্ছে না যে ইলেকট্রন গ্রহণ করে। জারণ বিজারণ বিক্রিয়া রেডক্স বিক্রিয়া রেডক্স রিঅ্যাকশন। ওই এখানে একটা উদাহরণ নিলাম বিজারণ বিক্রিয়ার Cu2+ দুটো ইলেকট্রন নিল Cu হলো তাহলে Zn - 2e Zn2+ Cu2+ + 2e Cu Zn plus Cu2 plus Zn2 plus Cu। খেয়াল করো তাহলে জারণ একটা অর্ধেক বিক্রিয়া বিজারণ একটা অর্ধেক বিক্রিয়া। এই দুটোকে আমরা কানেক্ট করলে পূর্ণ বিক্রিয়াটা যেটা পাই সেখানে জিঙ্কের দেখো 0 অক্সিডেশন স্টেট থেকে +2 তে গেছে কারণ এটা অক্সিডেশন, আর এর +2 থেকে এখানে 0 তে গেছে কারণ এটা রিডাকশন। তাহলে অক্সিডেশন আর রিডাকশন সাইমালটেনিয়াসলি ঘটে, একজন দেবে আর একজন নেবে। খেয়াল করো এই প্রশমিত অবস্থায় আছে যারা এই অধ্যায়ে প্রশমিত অবস্থায় থাকবে যে সকল মেটাল আমরা একটা ট্রিক শুনছি নোটের মধ্যে। নিউট্রাল মেটাল যদি হয় সে সবসময় সলিড ফর্মে থাকে, সলিড বলে জমে আছে। আর ক্যাটায়ন যদি হয় ক্যাটায়নিক মেটাল সে সবসময় সলিউশনে থাকে। এই জন্য খেয়াল করো
তাহলে এই নিউট্রাল অবস্থায় আছে। নিউট্রাল মানে কি বললাম ওখানে, তাহলে সলিড মানে ওর পাশে ব্র্যাকেটে সবসময় এস লিখতে হবে, তাই সে নিচেও লিখতে পারো বা সাইডে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো। দেখো এখানে Zn2 প্লাস গেল, তাহলে আর সলিড ফর্মে নেই, সলিড থেকে কোথায় চলে এলো এখন সলিউশন। সলিউশনে ওর পাশে কনসেন্ট্রেশন লিখতে পারো সলিউশনের, অথবা অ্যাকোয়াস বলে লিখতে পারো, মিডিয়ামটা অ্যাকোয়াস আছে। তাহলে আয়ন হওয়া মানে দ্রবীভূত হয়ে যাওয়া, আর যখন প্রশমিত হওয়া মানে কোনো দণ্ডের গায়ে জমে যাওয়া বা নিজে দণ্ড আকারে জমে যাওয়া। তাহলে এই অধ্যায়ে যাবতীয় এই ইনফরমেশনগুলো যখনই থাকবে আমাদের, যখনই আয়ন দেখবো তখন পাশে অ্যাকোয়াস বা কনসেন্ট্রেশন লিখে দিতে হবে, আর কনসেন্ট্রেশন তো আমরা জানি না, এই জন্য অ্যাকোয়াস লিখে দেবো। নেক্সট, তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, অ্যাকোয়াস, আর এখানে কি লিখতে হবে, পাশেও লিখতে পারো নিচেও লিখতে পারো। তাহলে এই যে রিঅ্যাকশন যেগুলোই আমরা লিখেছি সেগুলো সব প্রশমিতগুলোর পাশে আমরা সলিড লিখবো। নেক্সট, তড়িৎদ্বার, ইলেকট্রন, খেয়াল করো আমরা যখন কোষ বানাবো, কোষ বানাতে একটা অ্যারেঞ্জমেন্ট বললাম, ব্যবস্থা বানাবো, তো সেখানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ নেওয়া হয়, জলে গোলা ওয়াটার সলিউবল একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ নেওয়া হয়, নিয়ে সেখানে যে আয়নটা থাকবে, তাই সে Zn2 প্লাস আর CO2 প্লাস থাকবে, সেই আয়নটারই একটা ধাতব দণ্ডকে আংশিক নিমজ্জিত করা হয়। তাহলে যে দণ্ড তুমি ব্যবহার করবে সেই দণ্ডরই আয়ন সমন্বিত একটা তড়িৎ বিশ্লেষ্যকে তুমি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসাবে নিলে, আর সেই আয়নটারই ধাতব দণ্ড তুমি ব্যবহার করলে। তাহলে এই যে ব্যবস্থাপনাটা আমরা পেলাম, এটাকে আমরা তড়িৎদ্বার বা ইলেকট্রোড বলি। তাহলে তড়িৎদ্বার বা ইলেকট্রোড বলতে আমরা সাধারণত ওই মেটালটাকে বুঝি, এই দণ্ডটাকে বুঝি, কিন্তু দণ্ডটাকে যে কোনো দ্রবণে ডোবালে হবে না, তার আয়ন সমন্বিত দ্রবণে সাধারণত ডোবাতে হবে। তাহলে আমরা সংজ্ঞা এরকম পাচ্ছি যে কোনো ধাতব দণ্ডকে তার আয়ন সমন্বিত দ্রবণে আংশিক নিমজ্জিত করলে যে ব্যবস্থাপনা পাওয়া যায় তাই কি বলা হয়, তড়িৎদ্বার। লিখে নাও, কোনো ধাতব দণ্ডকে তার আয়ন সমন্বিত দ্রবণে আংশিক নিমজ্জিত করলে যে ব্যবস্থাপনা পাওয়া যায় তাকে ইলেকট্রোড বলে। প্রকার, আমাদের এক জায়গায় জারণ হবে আর এক জায়গায় কি হবে, বিজারণ হবে। যেখানে জারণ ঘটে সেই তড়িৎদ্বারকে আমরা অ্যানোড বলি, আর যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে তাকে আমরা ক্যাথোড বলি। তাহলে কয় প্রকার, ইলেকট্রোড দুই প্রকার, অ্যানোড, ক্যাথোড। খেয়াল করো, তাহলে যে তড়িৎদ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হয়
তাকে অ্যানোড বলি। জারণ বিক্রিয়া, দেখো জারণ বিক্রিয়াকে আমরা একটা স্পেশাল নাম দিচ্ছি, খেয়াল করো, জারণ অর্ধকোষ বিক্রিয়া। কেন একটু আগে আমরা বললাম যে পূর্ণ কোষ মানে হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। পূর্ণ কোষে শুধু জারণ রিঅ্যাকশনটাকে মানে অ্যানোডটাকে আমরা ফুল কোষ ধরতে পারি না, ইলেকট্রোড দুটো আছে, বাঁদিকে অ্যানোড থাকে আর ডান দিকে ক্যাথোড থাকে। তো অ্যানোডকে আমরা এই জন্য লেফট হ্যান্ড ইলেকট্রোড বলি আর ক্যাথোডটাকে আমরা রাইট হ্যান্ড ইলেকট্রোড বলি। তাহলে এখানে সবসময় অক্সিডেশন ঘটে আর এখানে সবসময় রিডাকশন ঘটে, রিডাকশন, আর এখানে সবসময় অক্সিডেশন ঘটে। তাহলে এই দুটো মিলিয়েই তো আমাদের একটা পূর্ণ সেল। এই জন্য এখানে ঘটিত রিঅ্যাকশনকে আমরা জারণ বিক্রিয়া না বলে জারণ অর্ধকোষ বিক্রিয়া বলি। আর অ্যানোডটাকে হাফ সেল বলা হয়, অ্যানোডটাকে তাই জারণ অর্ধকোষও বলতে পারো, জারণ অর্ধকোষ। আর ওর বিক্রিয়াটাকে আমরা জারণ অর্ধকোষ বিক্রিয়া বলি। তাহলে এখানে আমরা এই জিঙ্কটা নিয়ে আর কপারটা নিয়ে যেটা উদাহরণ দিয়েছিলাম সেটা টানছি এখানে। তাহলে এখানে Zn সলিড দুটো ইলেকট্রন বর্জন করে Zn 2+ অ্যাকোয়াসে গেল। তাহলে একই রকম ভাবে এরও সংজ্ঞা পাবো আমরা যে তড়িৎদ্বারে কি ঘটে, বিজারণ ঘটে, বিজারণ বিক্রিয়া ঘটে। ভেরি গুড। তাহলে এর বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলবো, বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, অর্ধকোষ বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা বলো, Cu2+ aqueous plus 2e Cu solid। এবার এই দুটো যদি কানেক্ট করি, এই দুটো যদি কানেক্ট করি মানে অ্যানোড আর ক্যাথোড, অ্যানোড আর ক্যাথোড মানে কিন্তু রিঅ্যাকশন না, অ্যানোড আর ক্যাথোড মানে দুটো তড়িৎদ্বার, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড তড়িৎদ্বার। এবার ওই দুটোকে যদি কানেক্ট করি তাহলে পূর্ণ আমি একটা কোষ পাবো। তাহলে বাঁ দিকের বিক্রিয়াটাকে আমরা জারণ বিক্রিয়া বলছি আর ডান দিকের বিক্রিয়াটাকে বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। এটাকে ক্যাথোড হাফ সেল রিঅ্যাকশন, ওটাকে অ্যানোড হাফ সেল রিঅ্যাকশন। আর এই দুটো কানেক্ট করলে পূর্ণ সেল পাবো আর পূর্ণ সেলের রিঅ্যাকশনকে আমরা রেডক্স রিঅ্যাকশন বলবো। তাহলে চলো এবার আমরা পূর্ণ কোষ রিপ্রেজেন্টেশন করি। পূর্ণ কোষ বিক্রিয়া, redox reaction। তাহলে অ্যানোড রিঅ্যাকশন পেলাম কি, Zn solid -2e Zn2+ aqueous। আর ক্যাথোড রিঅ্যাকশন Cu2+ aqueous plus 2e Cu solid redox reaction। और सेल रिएक्शन, इलेक्ट्रॉन इलेक्ट्रॉन केटे जाबे, Zn solid plus Cu2+ aqueous Zn2+ aqueous plus Cu solid। খেয়াল করো আমাদের হাতে এরকম সিস্টেমটা পেলাম আমরা, যেটা একটা চেম্বার আর এটা একটা চেম্বার। এটাকে আমরা লেফট হ্যান্ড ইলেকট্রোড বলছি, এটাকে রাইট হ্যান্ড ইলেকট্রোড বলছি, এটা আমরা অ্যানোড বলছি আর এটাকে আমরা ক্যাথোড। এখানে আমরা জিঙ্কের দণ্ড আংশিক নিমজ্জিত করেছি, এখানে কপারের দণ্ড আংশিক নিমজ্জিত করেছি, আর এখানে ইলেকট্রোলাইটিক যে সলিউশনটা নিয়েছি ওয়াটার সলিউবল জিঙ্কের একটা Zn2+ আর SO4 2- মানে Zn SO4
আর এখানে নিয়েছি কি CO2 প্লাস SO2 মাইনাস, মানে কপার সালফেট নিয়েছি, খেয়াল করো। এবার এটা অ্যানোড, এটা ক্যাথোড, এখানে জারণ হচ্ছে মানে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, আর এখানে বিজারণ হচ্ছে মানে ইলেকট্রনের ঘাটতি আছে, বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, দুটোই কানেক্ট করতে হবে। তো আমরা কানেক্টর হিসাবে একটা সার্কিট যোগ করি, এটাকে ইন্টারনাল সার্কিট বলে। ইন্টারনাল সার্কিট নাম হলো সল্ট ব্রিজ, লবণ সেতু। এর ভেতরে সল্ট থাকে, এটাকে আমরা বলি সল্ট ব্রিজ। সল্ট ব্রিজ খেয়াল করো, এই অক্সিডেশন রিঅ্যাকশনটা ঘটা মানেই তো ইলেকট্রন এখান থেকে এখানে যাওয়া। তো ইলেকট্রন এখান থেকে এখানে যাওয়ার জন্য ইন্টারনাল সার্কিটটা দায়ী না, ইন্টারনাল এক্সটার্নাল একটা সার্কিট যোগ করে আমরা ইলেকট্রনটা এখান থেকে ওখানে পাঠাই। এটাকে তার বলি নরমাল। তাহলে এখান থেকে তার দিয়ে কানেক্ট করলাম, যেই তার দিয়ে কানেক্ট করলাম এই বিক্রিয়া চলতে থাকলো। তাহলে তার দিয়ে কানেক্ট না করলে কিন্তু বিক্রিয়া হবে না। তাহলে প্রথমে অ্যানোড আর ক্যাথোডকে আমরা একটা এক্সটার্নাল সার্কিট, এটাকে আমরা তার বলছি, ওয়্যার বলছি। এই তার যোগ করলে এখানে আমরা একটা বাল্ব দিলাম, যেহেতু এখানে জারণ হচ্ছে তাহলে এর গায়ে ইলেকট্রন আধিক্য আছে, আর ইলেকট্রন আধিক্য থাকে বলে এটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়, আর এখান থেকে ইলেকট্রন খাচ্ছে, এই জন্য এখানে ইলেকট্রনের ঘাটতি হবে, যেন পজিটিভ তড়িৎগ্রস্ত হয়। তাহলে যখনই আমরা এর সঙ্গে তার দিয়ে কানেক্ট করেছি, তাহলে এখান থেকে ইলেকট্রনগুলো সব উপরের দিকে চলে আসে। তাহলে ইলেকট্রন ফ্লো অ্যানোড টু ক্যাথোড, সব সময় অ্যানোড টু কি হবে, ক্যাথোড হবে। আর কারেন্ট ফ্লো হবে ক্যাথোড টু অ্যানোডে। তাহলে তুমি যখনই তুমি এই দুটোকে এক্সটার্নাল একটা সার্কিট দিয়ে মানে তার দিয়ে কানেক্ট করলে, তখনই তোমার ইলেকট্রন ফ্লো অর্থাৎ কারেন্ট ফ্লো শুরু হলো, আর যখনই তার দিয়ে কানেক্ট করলে তখনই রিঅ্যাকশন শুরু হলো। এখন রিঅ্যাকশন শুরু হওয়া মানে এখানে জিঙ্ক এখানে বেড়ে যাবে, কারণ দুটো ইলেকট্রন বর্জন করে করে দণ্ড থেকে জিঙ্ক দ্রবণে ঝাঁপিয়ে পড়ছে। এখানে জিঙ্কের জারণ হওয়া মানে জিঙ্ক কি অবস্থায় ছিল, জিঙ্ক সলিড অবস্থায় ছিল, দ্রবণে তোমার Zn2+ আছে আর SO2 মাইনাস আছে, আর এই দণ্ডটাই হচ্ছে Zn সলিড হিসাবে। এখন জারণ হওয়া মানে দণ্ড দ্রবণে আসবে, দণ্ড দ্রবণে মানে সলিড অ্যাকুয়াস মিডিয়ামে আসবে। তাহলে এখন এই জিঙ্কের দণ্ড আস্তে আস্তে পাতলা হবে, জিঙ্কের দণ্ড আর দ্রবণে Zn2+ এর প্রাধান্য বাড়বে, Zn2+ এর কনসেন্ট্রেশন বেড়ে যাবে। আর এখান থেকে দেখো দ্রবণ দণ্ডে যাচ্ছে, তাহলে দ্রবণ থেকে CO2+ আয়নগুলো দৌড়ে দৌড়ে কোথায় ডিপোজিট হচ্ছে, দণ্ডের গায়ে। তাহলে আস্তে আস্তে ক্যাথোড পুরু হবে, তাহলে দ্রবণ থেকে CO2+ ওখানে গিয়ে ডিপোজিটেড হয়ে যাচ্ছে, ক্যাথোড পুরু হচ্ছে। তাহলে এখানে CO2+ এর কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, আর এই জায়গায় CO2+ এর কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, আর এই দণ্ডের গায়ে কপার ধাতুর পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে কপার ভারী হচ্ছে, কপারের দণ্ডটা, আর এখানে সিলভারের দণ্ডটা হালকা হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। ক্লিয়ার না? এখন ইন্টারনাল সার্কিট না দিলে এই বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। ইন্টারনাল সার্কিটটাকে আমরা কি নামে ডাকলাম, সল্ট ব্রিজ। এবার আমরা সল্ট ব্রিজ নিয়ে পড়াশোনা করব। চলো লবণ সেতু। লেখা হয়েছে নেক্সট।
খেয়াল করো, এক্সটার্নাল সোর্স আমাদের ইলেকট্রন ট্রান্সফার করছে, আর ইন্টারনাল যে সোর্সটা যেটাকে আমরা সলিড ব্রিজ বলছি ওর ফাংশন কি এবার চলো আমরা বিস্তারিত দেখে নিই। তো সলিড ব্রিজ বানাতে গেলে একটা বোরোসিলিন যে কাঁচ হয় যেটাকে আমরা তাপ দিয়ে ব্রেড করতে পারি, এরকম একটা গ্লাস টিউব নিলাম, গ্লাস টিউব এটাকে তাপ দিয়ে আমরা ইউ আকৃতিতে দান করলাম। এবার এটা বিকারে জলের মধ্যে আগার আগার সল্ট নিলাম। কি সল্ট? আগার আগার উপাদান বললে এই আগার আগার সল্টটা তোমরা দেখো, এই যে জেলিগুলো বাজারে কেনো না, জেলির গায়ে লেখা থাকে আগার আগার সল্ট। তো আগার আগার সল্ট দিলে কি হয়, ওটাকে থকথকে পদার্থে পরিণত হতে সাহায্য করে। তো আমরা 2 নম্বর উপাদান মেশালাম জলের সঙ্গে, ক্যাটায়ন আর অ্যানায়নের গতিবেগ সমান, ক্যাটায়ন আর অ্যানায়নের গতিবেগ সমান এরকম কোন লবণ, ক্যাটায়ন আর অ্যানায়নের গতিবেগ সমান এরকম কোন লবণ, সবকটা একসঙ্গে জানি কি এর মধ্যে যে কোনো একটা লবণ তুমি মেশাবে, যে কোনো একটা লবণ, তাহলে এর মিশিয়ে তুমি সুন্দরভাবে হোমোজিনিয়াস একটা সলিউশন পেলে, তাপ দিয়ে চলেছে দিলে আস্তে আস্তে গাঢ় হবে, গাঢ় হতে 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 যখন দেখবে একটা মধুর মতো আঠালো পদার্থে পরিণত হয়েছে, সেই সময় উত্তপ্ত অবস্থাতেই তুমি কি চিমটার সাহায্যে ধরে এক প্রান্ত দিয়ে দিলে গোটা সিস্টেমের মধ্যে ঢুকে যাবে। তবে ভরানোর সময় তোমাকে খেয়াল রাখতে হবে কোথাও যেন এয়ার গ্যাপ না থাকে বা কোথাও বাবল না থাকে, তাহলে পুরো সিস্টেমটার মধ্যে নিখুঁতভাবে নিরেটভাবে আমরা সলিউশনটা যখন ঢালবো এখান থেকে পড়ার উপক্রম হবে, তখন বন্ধ করলাম। ওটা করার জন্য একটা গ্লাস রড নিয়ে টুকু টুকু করে বাড়ি মেরে মেরে এর মধ্যে ঢোকানো হয়, এটাকে টুকু টুকু করে টেবিলের উপরে টুকু টুকু করে করে পুরো সিস্টেমটাকে ঢোকানো হয়, লিকুইড ঢুকে যাবে, একদিক দিয়ে ঢুকে 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 এদিক দিয়ে পড়ার উপক্রম হলে বন্ধ করে দিলাম। এবার এই সিস্টেমটাকে ঠান্ডা করবো, ঠান্ডা করলে দেখতে পাবো আগার আগার থাকার কারণে গোটা সিস্টেমের মধ্যে জেলি নেই থকথকে পদার্থে পরিণত হয়েছে, আর এটাকে ধরে তুমি যদি উঁচু করো তাহলে আর পড়বে না ওর মধ্যে দেখার উপাদানগুলো। এই যে ঠান্ডা অবস্থায় ইউ আকৃতির যে লবণওয়ালা তুমি সেতুটা পেলে এটাকে আমরা সল্ট ব্রিজ বলি। তাহলে সংজ্ঞাটা আমরা দেখো সল্ট ব্রিজের সংজ্ঞাটা কিভাবে রিপ্রেজেন্ট করছি, আগার আগার এবং ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান এরকম কোন লবণের উত্তপ্ত গাঢ় জলীয় দ্রবণকে ইউ আকৃতির নলের মধ্যে রেখে ঠান্ডা করতে দিলে যে ব্যবস্থাপনা সৃষ্টি হয় তাকে বলা হয় সল্ট ব্রিজ। লিখে নাও সংজ্ঞাটা। আগার আগার ও ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান এরূপ লবণের গাঢ় উত্তপ্ত জলীয় দ্রবণকে ইউ আকৃতি ইউএ নিয়ে ঠান্ডা করলে যে ব্যবস্থাপনার সৃষ্টি হয় তাকে সল্ট ব্রিজ বলে। খেয়াল করো এখানে ব্যবহৃত লবণগুলো আমরা লিখে নিলাম, এগুলো ব্যবহৃত লবণ। আর এই লবণের বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে, উদাহরণে বললে তুমি এর মধ্যে ওখানে বৈশিষ্ট্যের মধ্যে ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান বা প্রায় সমান হবে। আর 2
নম্বর বৈশিষ্ট্য শোনো, এই যে অর্ধকোষ দ্রবণ আছে না, এখানে তো ডোবানো আছে ওটাকে, না এই দ্রবণ না এই দ্রবণ, কোনো দ্রবণের উপাদানের সঙ্গে ওই লবণগুলো রিয়াক্ট করবে না, তবেই না ওকে ব্যবহার করা যাবে। অর্ধকোষে দ্রবণের উপাদানগুলির সঙ্গে বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না।